সভাপতি, আমাদের এখানে হাতিঝিল থানার জামাতের জোনাল ইনচার্জ আছেন, সহকারী ইনচার্জ আছেন, এবং হাতিঝিল থানা পূর্ব পশ্চিম, আমাদের জামাতের আসলে আমরা থানাকে দুই ভাগে ভাগ করছি। পূর্ব পশ্চিমের আমির আছেন এবং পশ্চিমের আমির সাহেব বোধহয় এখনো ঈদ খাচ্ছেন। আরও ভাইরা আছেন, আমাদের এই বিভিন্ন পর্যায়ের ভাইরা আছেন এবং সর্বিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি প্রথম যেটা বলতে চাই যে এইবারের ঈদটা আসলে নির্বাচনের পরে প্রথম ঈদ, মানুষ বেশ ছুটি পেয়েছিল এবং আমরা বাংলাদেশের লোকেরা, বাঙালিরা আমরা কী করি, আমরা সবসময় গ্রামে ছুটে যাই। তো বহু লোকই আপনার ঈদ করার জন্য নিজ নিজ গ্রামে ছুটে গিয়েছে, কিন্তু সেই জার্নিটা একদমই সুখকর ছিল না। ভেরি ভেরি আনফর্চুনেটলি আমাদের অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে মর্মান্তিকভাবে, দুঃখজনকভাবে, বেদনাদায়কভাবে আমরা ওই সমস্ত ভাইদের স্বজনতে হারাইতে দেখছি, অত্যন্ত নির্মমভাবে। তো এখানে আসলে একটা ঘটনা যদি হইতো তাহলে বুঝতাম যে একটা ঘটছে, দৌলতদিয়া ঘটছে, কুমিল্লা ঘটছে, ট্রেনে আগুন লাগতেছে, মানে এটা থামে নেই। তো প্রথমত যারা এই দুর্ঘটনা কবলিত হয়ে আমাদের কাছ থেকে, স্বজনদের কাছ থেকে বিদায় নিলেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যে দুর্ঘটনা কবলিত ভাই বোনেরা, শিশুরা, তাদেরকে যেন আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন। যে সমস্ত পরিবার তাদের স্বজনদের হারিয়েছেন, স্ত্রী, বাবা মা, এই অভাব তো পূরণ আমরা করতে পারবো না। এই অভাবটা যার যায় সেই বুঝে আর কি, বাকিরা কেউ বুঝে না আর কি। আমরা আজকে যখন আমরা সমবেদনা জানাচ্ছি, কিন্তু কালকে আমরা সেটা ভুলে যাব। তো আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত পরিবারগুলোর আর সহায় আল্লাহ হয়ে যান, যেন আমরা করতে পারি। আর দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে খুব আনফর্চুনেট যে যারা এই সড়ক, রেলপথ দায়িত্বে আছেন, মন্ত্রী আছেন, তিনি তো মাশাআল্লাহ চাঁদাবাজের একটা সংজ্ঞা দিচ্ছেন। তো আপনি চাঁদাবাজির সংজ্ঞা দিচ্ছেন, কিন্তু এই যে আপনার রাস্তায় লোক মারা যাচ্ছে, আপনার রেলের লোকরা আপনার হচ্ছে, মানে সংঘর্ষ হচ্ছে, মারা যাচ্ছে, রেল গেটগুলোতে লোক থাকছে না, এর জন্য আপনি কি করতেছেন? আপনার মানে গেটম্যানকে সাসপেন্ড করছেন, এটা করছেন, ওটা করছেন আর কি। এই সমস্ত ধোঁয়াশা কাজ দিয়ে কাজ হবে না, বরঞ্চ আমরা বলতে চাই যে কথা কম বইলা কাজ করেন এবং এই সমস্ত দুর্ঘটনা বন্ধ করা উচিত। আমরা দেখেছি যে গতবার ইন্টারিম গভর্নমেন্টের ফয়জুল কবির সাহেব দায়িত্ব ছিলেন, সে তখন তো এরকম ঘটনাগুলো ঘটে নেই। তাহলে ঘটনাটা কি এখন ঘটলো কেন, তখন ঘটলো না কেন? তো এই প্রশ্নের জবাব আমরা চাই। দ্বিতীয় কথা হলো যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বাসের ভাড়া অনেক বেশি আদায় করা হচ্ছে। তিনি বলতেছেন যে না, আদায় করা হয়নি। এগুলো আসলে তো মানে কেমন যেন একটা উল্টাপাল্টা কথা বলতে পারে। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় যে দায়িত্ব পালনে তিনি আসলে ব্যর্থ হয়েছেন, দায়িত্ব পালন করতে পারেন নাই, জবাবদিহি থাকা উচিত।
আমি যত দেখলাম যে যারা মারা গেছে সম্ভবত 15,000 টাকা করে দিচ্ছে তাদেরকে, নাকি? হ্যাঁ, 25,000, আহতদের 15,000। তো ভালো, আমাদের জীবনের মূল্য কমপক্ষে 25,000 টাকায় উঠছে, কি বলেন? আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা যদি মারা যান তাহলে 25,000 টাকা পাবেন, কেমন? এগুলো আসলে মস্করা করা আর কি, মস্করা। আপনার একদম পরিবারগুলোর পাশে মজবুতভাবে দাঁড়ানো কথা উচিত ছিল। তো এরপরে আপনার যেটা বলতে চাই যে কতগুলো কথা আসছে আর কি। আমি তো এলাকায় দীর্ঘদিন যাবৎ ছিলাম। আমরা প্রথম কথা হলো যে এই বিটিসিএল স্কুল, আমরা কিন্তু 3টি স্কুলই বলতাম। তো আই উইল এনগেজ উইথ দিস মানে অথরিটি, যাতে করে এই মাঠটাকে মহিলাদের এবং বাচ্চাদের জন্য খুলে দেওয়া যায় কিনা। টাইমের লেভেল বেশি, ইনশাআল্লাহ এটা আমি দেখবো যে কী করা যায়। তো দ্বিতীয় কথা হলো যে মধুবাগের মাঠের বাজার, বাজার আগে এদিকে ছিল, ওই সময় জায়গাটা উঁচা ছিল না, নিচু ছিল, এখন ওই পাশে চলে গেছে। এখন যারা আছে এখানে আমাদের মধুবাগ মাঠের সাথে সাথে লোকেরা আছে না, যে মোত্তাকে দাঁড়ায় আছে বিরাটভাবে, তার বাসা মধুবাগ মাঠের পাশে। তোমরা ভাই একটা জায়গা খুঁজে বাই করো। হ্যাঁ, জায়গা প্রস্তাব দেন যে একটা বাজার কিভাবে করা যায়, এবং আমার প্রস্তাব হলো এই যে রাস্তার দুই পাশে যে সমস্ত অসংখ্য দোকান খুলে বসেছে, মুরগির দোকান, মাছের দোকান, তরকারির দোকান, এগুলো কিন্তু আগে ছিল না, আপনারা সকলেই জানেন যারা এখানকার বাসিন্দা। এই দোকানগুলাকে আসলে কি বলবো, এখন আমি যদি বলি ক্লোজ করতে হবে তাহলে ওনারা অসন্তুষ্ট হয়ে যাবে না, অসন্তুষ্ট হবে না, বিকল্প করতে হবে। এই জন্য একটা প্রস্তাব দেওয়া হোক, আমরা ওনাদের সাথে বসবো আর মানে ইফ উই ক্যান অ্যারেঞ্জ এ মানে বাজার ফর দিস এরিয়া ওয়ার দি মানে মাছের বাজার, গোস্তের বাজার, মুরগির বাজার, তরকারির বাজার, ফলের বাজার, সবজির বাজার, এই সমস্ত লোকদেরকে যদি আমরা অ্যাকোমোডেট করতে পারি তাহলে এটা হবে। আর যদি আপনারা মনে করেন, যারা এই এলাকার লোক মনে করেন যে বাসার থেকে বেরিয়ে আমি বাজার করবো, তাইলে তো আপনার এই সমস্যার সমাধান হবে না, ঠিক না? আচ্ছা, এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হলো মশা। তখন মনে হয় যে এটা তো ঢাকা মহানগরী উত্তর অলরেডি এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে এবং এই পদক্ষেপ চালু রাখতে হবে। এটি আমি জিল্লুর ভাইয়ের কাছে এবং আমাদের রাসেল ভাইয়ের কাছে অনুরোধ করবো যে হাতিঝিল পুরা থানায় মশা মানে নিধনের যে প্রোগ্রাম, এইটা অব্যাহত রাখবে। আমার পরামর্শ হলো যে মশার ওষুধ ছিটানোর মেশিন আপনারা কিনেন না, এটা কেনার অভিজ্ঞতাটা ভালো না। ওদের অল্টারনেটিভ আমি বলবো যে আমরা যদি সিটি কর্পোরেশনের যারা এলাকায় কাজ করে আছে না লোকেরা, তাদেরকে আমরা কন্ট্যাক্ট করি, তাদেরকে বলি যে আপনারা আসেন, তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করি, এই কাজটা শুরু করে দিতে হবে। এবং মানে সবগুলো ওয়ার্ডে সব এলাকাতে মানে দ্রুত মশার ওষুধগুলো মানে সিজনের কাজ শেষ করতে হবে ইনশাআল্লাহ। এটা আমরা আলাপ করবো আমাদের ভাইদের সাথে, কি করা যায়, কিভাবে এখানে সহযোগিতা করা যায় যাতে করে সেটা হয়। তো এরপরে আরেকটা ব্যাপার হলো কিশোর গ্যাং বলা হচ্ছে, আসলে এই শব্দটা ব্যবহার না করতে চাই আমি। এরা আমাদের সন্তান, এই সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে সমাজের কারণে। পাড়ায় মহল্লায় কমিটি করা উচিত, কারণ আপনার আমার সন্তানকে তো আমরা চিনি সবাই, কাজে তাদেরকে কি করে এই ভয়াল আপনার সবল থেকে আমরা বাঁচাইতে পারি, সেই উদ্যোগটা আমাদের মানে ওয়ার্ডগুলো যদি উদ্যোগ নেন, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমার মনে হয় যে আমরা এটা করতে পারবো। কি বলেন ভাই, পারবো না?
এবার একটা উদ্যোগ নেওয়া হোক। আর মাদকের ব্যাপারটা আমরা অ্যাড্রেস করবো। আমরা মাদকের বড় বিস্তারিত বলার সময় এখন নাই, এটা আমরা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। তো এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বিশ্ব পরিস্থিতি বাংলাদেশের লোক সেখান থেকে আমরা আলাদা না, কিন্তু আশ্চর্যজনক কি জানেন, আশ্চর্যজনক যখন ইরানকে আক্রমণ করলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তখন আমাদের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হলো আপনার ইসরায়েল এবং আমেরিকার পক্ষে। আমি বুঝে দেখেন আপনি কোথায় আসেন, যে আপনার যোগ্য পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করা হয়েছে, যার পদত্যাগ বিএনপি নিজেই চাইছিল, তিনি এই বিবৃতি দিয়েছেন। তারপর যখন চারিদিক থেকে নিন্দাবাদ শুরু হয়েছে তখন এটা রিপেয়ার করছে না। তো আসলে বালিশ খাতা রিপেয়ার করা যায়, তাই না? বালিশ খাতা তো মানুষের মা বোনেরা রিপেয়ার করে আর কি। আর আপনি একটা বিবৃতি দিলেন ওয়ার্ল্ড ওয়াইড, এই রিপেয়ার করলে তো হবে না আর কি। তাহলে আপনারা এগুলো বোঝেন না তা না, আপনারা বোঝেন নিশ্চয়ই। আপনারা কোথাও দাসখত লিখে আসছেন এগুলো আকাম সাকাম করার জন্য। আমরা কিন্তু পরিষ্কারভাবে বাইতুল মাকরমে মিছিল করে আমরা রীতিমতো এগুলার মজলুমের পক্ষে আমরা দাঁড়াইছি। আমরা ইনশাআল্লাহ সবসময় মজলুমের পক্ষে থাকবো। এরপর বলতে চাচ্ছি যে সংবিধান, তাই না? সবার উপরে সংবিধান। কিন্তু একটা মজার খবর আপনারা দেখেছেন? কি বলেন তো, কে বলতে পারেন? মহেশপুর, তো দেখছেন আমাদের লোকেরা সচেতন আছে। মহেশপুরের আপনার মানে ইউনো না টিউনো ভদ্র মহিলা, তিনি বলছেন যে জিয়াউর রহমানের তো আমি স্বাধীনতার ঘোষণা বলতে পারি না, কারণ সংবিধানে তো অন্য লোকের নাম লেখা আছে। তা এখন আমি যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সংবিধানের অনেক প্রবক্তা, অনেক লেখাপড়া জানার লোক, একাডেমিক্সের ছাত্র, আইনের ছাত্র, তাহলে বলবো যে ভাই এখন আপনি ঠালা সামলান। কি বলেন? ঠালা সামলান। আমরা সংবিধান অনুযায়ী চলবো, দেখি আপনারা কি করেন। আজকে আবার প্রধানমন্ত্রী বলছে যে তারেক জিয়া যে আপনার জিয়া রহমানের স্বাধীনতার ঘোষক, এইটা তো আগেই স্বীকৃত হয়। তা আগে স্বীকৃত হইলে তো আপনারা এরকম কথাবার্তা বলতেছেন কেন? আমাদের ৭১ সালের যে মুক্তিযুদ্ধ হইল আর কি, এটা তো নিশ্চয়ই সংবিধান মাইনে হয়েছে নাকি? হয় নাই? শিওর। তারপর আপনার যে ৫২ ভাষা আন্দোলন, ওইটাও তো সংবিধান মাইনে হয়েছে। তারপর ৯০-এর গণ আন্দোলন, এরশাদের বিরুদ্ধে আমরা ফিল্ডে ছিলাম, ওনারা ছিলেন না, দেখিনি ওনাদের। আমরা ঢাকা শহরে ছিলাম, রাস্তা মাপছি আমরা। সেটা কোন সংবিধান অনুযায়ী হয়েছে? এবং ২৪-এর গণ আন্দোলন কোন সংবিধান অনুযায়ী হয়েছে? এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে মহাসচিব সাহেব মির্জা ফখরুল ইসলাম সাহেব, আলমগীর সাহেব বললেন যে এটা হলো ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা নাই। হ্যাঁ, তো এটা তো আছে ইউটিউবে আছে, তাই না? তাইলে এখন আপনারা আবার জুলাই সনদকে পাশ কাটায় চলে যাচ্ছেন, আবার বলতেছেন আমরা সব বাস্তবায়ন করবো। তাহলে আমরা আসলে তো বিভ্রান্তিতে পড়ে গেলাম, কোনটা সত্য? আপনাদেরই কথা। তো যাই হোক, আজান হয়ে যাবে আজকে। আগামী দিনটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। আমরা বলেছি যে সংসদে সকল ভালো কাজে সরকারকে আমরা সহযোগিতা করব, এই নীতি অব্যাহত থাকবে। কিন্তু জনগণের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমরা আমাদের কাছে যারা ভোট দিল তাদের পক্ষে কথা বলার দায়িত্ব আমরা। তা আমরা জনগণের পক্ষে কথা বলবো, সংসদের ভিতরেই বলবো। যদি আপনাদের মানে যে হয় আজ না পারি, তাহলে আমরা কি করবো? আমাদের আমরা রাস্তায় আমি হাঁটতে পারবো। কাজে বলে না যে ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তা আমরা ওখানে যাইতে চাই না। আমরা আসলে চাই যে
সংসদে সকল আলোচনার কেন্দ্রবিন্দু হোক। এবং আমরা মনে করি যে এই যে জুলাই শহীদদের আহত হওয়ার পরের যে সংসদ, এই সংসদ একটা নতুন যাত্রা শুরু করবে, নতুন পথে, যে পথ স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠবে, ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। ওখানে ওই আপনার শামসুদ্দিন মানিকের মতো পাগল লোকেরা যেন জাস্টিস হইতে না পারে। কেয়ারটেকার সরকার একলা আপনারা করবেন, এটা হবে না। আপনার যা যা নিয়োগ আপনারা করবেন, এটা হবে না। দেখেন এগুলো অনেক কিছু আছে ওখানে, আর এগুলো করা দরকার। আর যদি আপনারা ব্রুট মেজরিটির কারণে আপনারা আমাদের কথা না শোনেন, তাহলে মনে রাখবেন যে ইতিহাসে এগুলো লেখা থাকবে। কারণ এই সমস্ত কিছুগুলা কোনো দলের ব্যাপার না। আর যদি আপনি ন্যায়ের পক্ষে কাজ করেন, জুলাইয়ের পক্ষে কাজ করেন, তাহলে জাতি আজ এবং আগামীকাল আপনাকে মনে রাখবে। আর তা না হলে যে হাদিকে গুলি করলো, আর হাদির এই হত্যাকাণ্ড নিয়ে একটা নাটক সাজানো হচ্ছে। একদিকে বলা হয়েছে যে ডিজিএফআই আর ইনফরমেশন ভিত্তিতে নাকি পশ্চিমবঙ্গে এটা মানে লোকেরা ধরছে, আর পশ্চিমবঙ্গের পুলিশ বলছে যে কারে ধরছি আমরা জানি না। আর এ কি বাবা রে বাবা, এটা হোয়াট ইজ দিস স্টোরি? সকলেই গরল ভেদ। এখানে আসলে বেশি গোলামিল দিতে গেলে কিন্তু ওইটা আসলে করা যায় না। আমি শেষ করছি এই কথা বলে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমরা জনগণের পক্ষে থাকবো, মজবুতভাবে থাকবো, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে ভারী বোঝা আমার মাথায় চেপেছে, এই ভারী বোঝা আর আমি যেন বহন করতে পারি, সেই তৌফিক চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।